দেখ খুলে তোর বীরভূমি, উত্থাল ঢেউ পেরিয়ে এসে পেয়েছি শেষ তীরভূমি। দেখ খুলে তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। কবিতাটি লিখেছিলেন বিখ্যাত কবিতা শঙ্খ ঘোষের সেই মুক্ত গণতন্ত্র নামের যে কবিতা, সেই কবিতা থেকে কয়েকটি লাইন আলোচনা করলাম। লিখেছিলেন কেন সে শঙ্খ ঘোষ বলতে পারবেন, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, লেখার পরে যে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি কিন্তু অনুব্রত মণ্ডল, যাকে নিয়ে আজকে আলোচনা, আজকে চর্চা, সেই কীর্তিমান অনুব্রত নিয়েই আজকে আলোচনা করব। নমস্কার, আমি সত্যজিৎ পাল, আপনারা দেখছেন শব্দের কাটাকাটি। কীর্তিমান অনুব্রত নাম দিয়েছি কেন? এই অনুব্রত মণ্ডলের অনেক কীর্তি রয়েছে। কীর্তি শুরু 2013 সাল থেকে। 2011 সালে রাজ্যে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসে এবং ঠিক তারপরেই 2013-তে যে প্রথম যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের 17ই জুলাই হুমকি দিয়ে বসেন পুলিশকে, বোমা মারার হুমকি দিয়ে আসেন কে? এই কীর্তিমান অনুব্রত মণ্ডল। এরপর 2017 সালের 15ই নভেম্বর রীতিমতো পুলিশকে, ডিএসপিকে হুমকি দেন লোকজনের বাড়িঘর ভাঙচুর করে দেবেন, চুরমার করে দেবেন। এই কীর্তিমান অনুব্রত মণ্ডল, তাকে নিয়ে আজকে আলোচনা। আর আলোচনার তার একটা কারণ, তার যে একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে, বলা যেতে পারে বীরভূম থানার আইসি তাকে যে কুরুচিকর ভাষা, তার পরিবারকে নিয়ে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন, তার বিরুদ্ধে কী ব্যবস্থা হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, এখন পর্যন্ত পুলিশ কেন গ্রেপ্তার করার সাহস দেখাতে পারলো না, সব কিছু নিয়ে আলোচনা করবো আজকে। আমাদের বিশিষ্ট অতিথিরা থাকবেন, তারা নিজের মতামত দেবেন। কিন্তু যেটা প্রশ্ন, তা হচ্ছে এই অনুব্রত মণ্ডলের কথা যদি বলা হয়, বাংলার রাজনীতির ক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের সবচেয়ে বেশি চর্চা, আলোচনা দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। ঠিক তারপরেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবসের পর থেকে আমরা যদি দেখি, তৃণমূলের স্ট্যান্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী স্থানগুলো কখনো মুকুল রায় ছিলেন, শুভেন্দু অধিকারীও ছিলেন, কিন্তু বলা যেতে পারে তারপরেও প্রচারের আলো কিন্তু বারবার যিনি কেড়েছেন তিনি কিন্তু অনুব্রত মণ্ডল। 2011-তে ক্ষমতায় ফেরার পর প্রথমবার অনুব্রত খবরের শিরোনামে আসেন পুলিশকে বোমা মারার হুমকি দিয়ে 2013 সালে। সে অনুব্রত মণ্ডল বারবার এরকম হুমকি, কোথাও চরম ঢাকের আওয়াজ, কোথাও শুটিয়ে লাল করে দেবো, নানাবিধ কথা অনুব্রত মণ্ডল কিন্তু বলেছে, কিন্তু কখনো দলনেত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি। উল্টে তার মাথায় যে অক্সিজেন কম, সেই কথা কিন্তু উঠে এসছে। এবং অনুব্রত যখন গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, তারপরেই দলনেত্রী বলেছেন তাকে বীরের মতো বের করে নিয়ে আসতে হবে। সুতরাং এই কীর্তিমান অনুব্রত মণ্ডলের অনেক কীর্তির পেছনে কারণটা, এত সাহস অনুব্রত পান কোথায়? আজকের যে অনুব্রত মণ্ডল যদি বলা যায়, তিনি সিকিউরিটি পানকে, তাকে নিরাপত্তা দেয় কে? রাজ্য পুলিশ। আর তিনি গালাগাল দিলে কেন? সেই রাজ্য পুলিশকেই। প্রশ্ন কিন্তু অনেক, যে পুলিশের মেরুদণ্ড কোথায়? পুলিশ কেন নীরব থাকলো? এখনও চুপচাপ কেন পুলিশ? অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে। আর পুলিশের ভূমিকা যদি বলা যায়, আমরা দেখেছি ইতিমধ্যে রাজ্যের চাকরিহারা শিক্ষকরা তারা বারবার আন্দোলন করছেন, বিকাশ ভবনে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে বারবার এই শিক্ষকদের কোথাও তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কোথাও মারধর করা হচ্ছে, কোথাও লাথি মারা হচ্ছে। আর অনুব্রত মণ্ডলদের বলার ভাষা নেই, কারণ এই অনুব্রত মণ্ডল এবারে প্রথম কীর্তি নয়, কীর্তি করে আসছেন 2013 সাল থেকে আজ পর্যন্ত। কখনও অনুব্রত মণ্ডল গ্রেপ্তার তো পরের কথা, কোনো ছুঁয়ে দেখা হয়নি। আরেকটু যদি বলা যায়, এই অনুব্রত মণ্ডলকে সিবিআই 9বার তলব করেছিল, 9বারই এড়িয়ে গেছেন, 10মবার তা কিন্তু গ্রেপ্তার হন। এই সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে আজকে দেখে নেব আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। টাইম দেন 9টা বাজে আমি ঢুকে যাবো, একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। শুরুটা 2013 সাল থেকে। 2013 সালের পঞ্চায়েত ভোটের আগে বোমা মারার হুমকি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন অনুব্রত মণ্ডল। তারপর থেকে রাজ্য রাজনীতিতে বারবার ঝড় তুলেছে তার নানান হুমকি এবং হুঁশিয়ারি। বিরোধী দলের নেতৃত্ব থেকে পুলিশ, তার নিশানা থেকে বাদ যাননি কেউ। বীরভূমে তার দাপট ছিল এতটাই যে পুলিশকেও রেয়াত করতেন না তৃণমূলের জেলা সভাপতি। ডিএসপি কাশীনাথ মিস্ত্রিকে হাতের ঘড়ি দেখিয়ে শাসিয়েছিলেন এই অনুব্রত মণ্ডল। কবজি কেটে নেওয়া, চোখ উপড়ে নেওয়া, শুটিয়ে লাল করে দেওয়া, অনুব্রতর হুমকিতে বাদ যায়নি কিছুই। কখনো আবার দলীয় সভা থেকে বিক্ষুব্ধদের গাঁজার কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি। বলেছেন সিপিএম চোখ দেখাবেন না, উপড়ে নেব। রাজনৈতিক বিরোধীদের কাছে অনুব্রত মণ্ডল কোনো ভিলেনের থেকে কম ছিলেন না, আর তার হুমকি হুঁশিয়ারও ছিল রাজ্য রাজনীতিতে ঝড় তোলার পক্ষে যথেষ্ট।
গত বিধানসভা ভোটে অনুব্রত মণ্ডল স্লোগান তুলেছিলেন খেলা হবে, যা নিমিষেই ভাইরাল হয়ে যায়। সেই অনুব্রত মণ্ডলই জেলও খেটেছেন দুর্নীতির অভিযোগে, কিন্তু জেল থেকে বেরিয়েও যে তার দাপট একটুও কমেনি তার প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার রাতের ঘটনায়। রাতের বেলা পুলিশ আধিকারিককে হুমকি অনুব্রতর। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালিগালাজের অভিযোগ। শুধু আইসি নন, তার স্ত্রী এবং মাকেও নোংরা ভাষায় আক্রমণের অভিযোগ অনুব্রতর বিরুদ্ধে। সেই অডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। অডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় বীরভূম জেলা জুড়ে। অস্বস্তিতে পড়ে যায় শাসক দল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। পোস্টে কেষ্টকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় তৃণমূল কংগ্রেস। ক্ষমা না চাইলে শোকজের হুঁশিয়ারও দেওয়া হয় দলের তরফে। তারপরেই দলের নির্দেশে ক্ষমাও চান অনুব্রত মণ্ডল। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখনই শুনি যে মেরে পাহাড় ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদু ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করবো। তো উনি আমার কাছে অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারিনি, এটা স্বাভাবিক আমি বলেছি, এর জন্য আমি দুঃখ। এদিকে কুরুচিকর ভাষায় আইসিকে আক্রমণের ঘটনায় অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের। অভিযোগ দায়ের হতেই কড়া পদক্ষেপ পুলিশের। তৃণমূল কার্যালয়ে গিয়ে অনুব্রতকে নোটিশ ধরিয়ে বোলপুর থানায় তলব করল জেলা পুলিশ প্রশাসন। আগামীকালের মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। প্রশ্ন কিন্তু অনেক, কীর্তিমান অনুব্রত মণ্ডলের কীর্তিও অনেক, কিন্তু পুলিশ কি পারবে? আজকে পুলিশের আত্মসম্মানের বিষয়টিও কিন্তু সামনে আসছে। এই পুলিশ শুধুমাত্র একজন আইসি, বোলপুর থানার আইসি লিটন হালদারের অপমান নয়, পুলিশ অপমান প্রত্যেকটা সমাজের, প্রত্যেকটা সাধারণ মানুষ, এমনকি বাদ যাননি মহিলারাও। অনুব্রত মণ্ডল যেভাবে বলা যেতে পারে বোলপুর থানার আইসি লিটন দাসের পরিবারকে গালিগালাজ করেছে, তার কোনো কথা হয় না। সেই জিনিস আমরা শোনাতে পারবো না আপনাদের, জানি। এই সব কিছু নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের সঙ্গে যারা এসছেন তার সঙ্গে একটু পরিচয় পর্ব সারব। আমাদের মধ্যে রয়েছেন বিজেপি মুখপাত্র রুবি মণ্ডল। রুবিদি, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। রয়েছেন রাজনৈতিক কর্মী ইন্দ্রজিৎ মজুমদার। ইন্দ্রজিৎবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। এবং কংগ্রেস সমর্থক রতনবালা। রতনবাবু, আপনাকে স্বাগত। ইন্দ্রজিৎবাবুর কাছে প্রথমেই যাই। ইন্দ্রজিৎবাবু, অনুব্রত মণ্ডল প্রথম কীর্তি 2013 সালের 17ই জুলাই, পুলিশকে বোমা মারার হুমকি। এরপর যদি বলা হয় বাইরে যেটা সামনে আসে, 2017 সালের 15ই নভেম্বর ডিএসপিকে বলেছিলেন গ্রেপ্তার করতে, নইলে বাড়িঘর চুরমার করে দেবেন, ভাঙচুর করে দেবেন। এই অনুব্রত যাতে নিরাপত্তা পান বা অনুব্রতকে যারা নিরাপত্তা দেন রাজ্যের পুলিশ, সেই রাজ্যের পুলিশকে এই ভাষায় আক্রমণ, শুধু পুলিশকে না, তার পরিবার তুলেও। ইন্দ্রজিৎবাবু, শুভ সন্ধ্যা। যেটা নিয়ে আজকে আমাদের ট্রাইব টিভি বাংলায় যে অনুষ্ঠান, অনুব্রত মণ্ডলের ঘটনা। যাই হোক, আমি প্রথমেই বলি আপনাদের দর্শকের উদ্দেশ্যে এবং যারা রয়েছেন সকলের উদ্দেশ্যে যে এই ঘটনা সত্যিই খুব নিন্দনীয় এবং এটা দল কোনো মতেই অনুমোদন করে না এই ধরনের জিনিস। কারণ প্রত্যেকেরই সামাজিক সুরক্ষা এবং সামাজিক ন্যায় নীতি আদর্শে চলতে হবে সবাইকে, বিশেষ করে যারা দলের দায়িত্বে থাকবে তাদেরকে তো অবশ্যই মানতে হবে, কারণ মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে বা মানুষকে এই জিনিস করা যাবে না, এটা আমাদের দলের শিক্ষা। কিন্তু এই ঘটনা সত্যি খুব নিন্দনীয় এবং আমি এর তীব্র নিন্দা করছি এই ঘটনা। কারণ পুলিশ নিজেই এটাতে 4টি ধারায় মামলা করেছে। ভারতীয় নয় সংহিতার বিএনএস 75, বিএনএস 321, 351, 132, 224 এই সকল ধারায় তাকে নিযুক্ত করা হয়েছে এবং তার মধ্যে 75 নম্বর ধারা হচ্ছে নন ভেলেবল সেকশন। সুতরাং আজকে হয়তো উনি জাননি, শারীরিক অসুস্থতার জন্য তিনি 7 জন আইনজীবীকে পাঠিয়েছিলেন এসডিপিও অফিসে, কিন্তু
অবশ্যই আমার যেটা মনে হয়, কারণ কালকেও আজকেও নোটিশ দিয়েছে, কালকে হয়তো অবশ্যই যাবেন। কারণ যাওয়া, আমার মনে হয় এটা যাওয়া উচিত। কিন্তু তার সঙ্গে আমি কয়েকটা জিনিস সত্যিবাবু বলবো। আজকে যাকে নিয়ে আমরা অনুষ্ঠান করছেন, যাকে নিয়ে আলোচনা করছেন, তিনি কিন্তু একজন তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সৈনিক এবং তার কিন্তু ঠিক। সাংগঠনিক আমরা দেখেছি, পূর্ব দিনেও দেখেছি এবং সামনেও দেখছি। তিনি তো কোনো অবৈধ রাখেন না, কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত এবং নিন্দনীয়। কিন্তু তার সাথে আজকে যেভাবে আলোচিত হচ্ছে, দলকে যেভাবে কাঠগড়ায় তোলা হচ্ছে, এগুলো কয়েকটা জিনিস একটু বলি। যারা বলছেন বিরোধীরা, আশ্চর্যজনক, দেখুন সুকান্ত মজুমদার নিজে টুইট করে সেই অডিওটা প্রকাশ করছে। ঠিক। কেন এরকম অবস্থা হয়ে গেল যে ওনাদের এই এই জিনিসের এই নোংরা রাজনীতি সহায়তা দিতে হলো? ওই আমরা তো কোনোদিন করিনি। এই যে এত ঘটনা ঘটছে, আমি যদি বলি এখানে লিস্ট ফেল হয়ে যাবে। সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির এবং জাতীয় কংগ্রেসের যেসব নেতা নেত্রীরা এখনো তো তারা আমাদের দলে ক্ষমতায়, আমাদের রাজ্যে এখনো ক্ষমতায় আসেনি। তার মধ্যেই 10টা উদাহরণ আমি দিতে পারি। তারাই তাদেরকে, এর মধ্যে 4 জনকে তারাই তাদের দল থেকে বহিষ্কার করেছে মন্ডল সভাপতিদের। সুতরাং এই যে ঘটনা, আমি ঘটনার পরিপ্রেক্ষিতে এইটা আলোচনা করছি, কিন্তু দল এটা অনুমোদন দেয় না এবং এই ধরনের নিন্দনীয় কাজ, যদিও উনি ক্ষমা চেয়েছেন, চিঠি আমাদের সুব্রত বক্সী মহাশয়ের কাছে তিনি চিঠি দিয়েছেন এবং তিনি বলেছেন অবিলম্বে ক্ষমা চাইতে হবে, ক্ষমাও চেয়েছেন। কিন্তু বিষয়টা এটা জনমানুষে, যেহেতু এই অডিওটা গেছে, কিন্তু এই নোংরা রাজনীতি, এই নোংরা রাজনীতি এই পশ্চিমবঙ্গে যারা আমদানি করছেন, যারা আসামের ঘটনা, এনআরসি ঘটনার প্রতিবাদে যারা মুর্শিদাবাদ বলে চালায়, তাদেরকে আমি কি বলবো? কিন্তু ইন্দ্রবাবু, এই নোংরা রাজনীতির কথা বলে কি এই বিষয়টাকে ছোট যারা করা যাবে? আহমেদাবাদের ঘটনাকে মুর্শিদাবাদ বলে চালায়, মানুষে মানুষে বিভাজন তৈরি করে, তা এখানে আর কি বলার আছে? এখানে আমাদের অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছেন, এটাকে কি কোনো মতে ছোট করা যায় এই না, জিনিস আমি তো বলে? এখানে ছোট করা, আমি তো প্রথমেই বললাম, আমি কি এখানে কোনো আমার কথা শুনে কি একবারও মনে হলো সত্যজিৎ বাবু যে আমি এটাকে ছোট করে ঘটনাটা না, দেখালাম? এটা কি একটু বলি, একবারও মনে হয়েছে? এই অডিওটা কিন্তু সুকান্ত মজুমদারের ফোনে হয়নি, কিন্তু হয়নি, কথা হয়েছে আইসি এবং অনুব্রত মণ্ডলের মধ্যেই। তাদের মধ্যে কেউ হয়তো, সুকান্ত মজুমদার এইটা টুইট করে এই অডিওটা প্রকাশ করেছে। তার কাছে তো কোনো মতে এসছে, এই দুজনের মাধ্যমেই তো এসছে, হয়তো সে অনুব্রত হতে পারে বা কিভাবে লিটন হালদার এই হতে পারে। ঘটনা কিভাবে এসছে না আসছে, আমি তো আর গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক নই। তবে এইটুকু বলতে পারি যে এই অডিওটা টুইট করে সুকান্ত মজুমদারই এটাকে টুইট করেছে এবং এনাদের দলের বহু এই আইটি সেলের, যারা এই অমিত মালবিয়া বলে ওনাদের আইটি সেলের প্রধান আছে, উনি তো এআই দিয়ে বহু ঘটনাকে পশ্চিমবঙ্গ বলে চালিয়ে দেয় এবং আমরা তো ধরেছি, সেই ঘটনা ধরে আমরা আইনত কারবাইও করেছি এবং আইনত পদক্ষেপও নিয়েছি। কিন্তু এইভাবে তো এই রাজনীতির তো কোনো মূল্য নেই। কারণ এই নোংরা রাজনীতি, এই যে এই ধরনের ঘটনাটাকে নিয়ে যদি রাজনীতি করা হয়, যেখানে আমরা দল থেকে তো আমরা তো বলেছি, মানুষ জনসমক্ষে এনেছি, এই দল এটাকে কখনো সহমত পোষণ করতে পারে না এবং করেও নি। অনুব্রত মণ্ডলের দেখি কোনো ব্যবস্থা কি হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই আগামী দিনে নিশ্চয়ই। আর একটু ধৈর্য ধরুন, বেশ, একটু ধৈর্য বেশ। ধরুন। ঈশ্বর তো ক্ষমা চেয়েছে, 4 ঘন্টার মধ্যে তো আপনারাই দেখাচ্ছেন এবং আপনাদের প্রেস তো রয়েছে। সুতরাং একটু ধৈর্য ধরুন না, দেখবেন কালকে অবশ্যই দেখবেন গেছেও, সেটাও দেখতে পাবেন না। কারণ হচ্ছে যে ঘটনা ঘটেছে এটা তো দল অনুমোদন করে না, এরপরে তো নতুন করে কিছু বলার নেই। দল এই জিনিস, এটা তো অনুমোদন করা যায় না, এটা তো নিন্দনীয় ঘটনা, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। বেশ, বেশ, ইন্দ্রজিৎবাবু একটু থামবো, আমাদের মধ্যে এসছেন রাজনৈতিক বিশ্লেষক। বেশ, বেশ, বেশ। ধারায় যে মামলা দিয়েছে ভারতীয় ন্যায় সংহিতার, সেইটাতে সেটা পুলিশই করেছে, আপনিও করেননি, আমিও করিনি, পুলিশ কিন্তু করেছে। সুতরাং রাজ্যে সরকার রয়েছে, সুশাসন বেশ। রয়েছে, তবেই না পুলিশ এই মামলা করেছে। বেশ, বেশ, ইন্দ্রজিৎবাবু একটু পরিচয় সারি। আমাদের মধ্যে এসছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ, অধ্যাপক। সুকান্তবাবু, আপনাকে স্বাগত জানাই। একটু রুবিদির কাছে যাই। রুবিদি, অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলে, কাউকেই ছাড়েননি, এই বোলপুর থানা আইসি লিটন দাসের পরিবার তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এরপরে পুলিশ কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। পুলিশের আত্মসম্মান নিয়েও অনেকে প্রশ্ন তুলছে, উত্তোলা স্বাভাবিক,
কি চোখে দেখছেন এটাকে রবিদি? দেখুন, দল কি একটু আগে যে মুখপাত্র বললো, তৃণমূলের মুখপাত্র দাদা যিনি বললেন, দেখুন ওনাদের দল কি স্টেপ নিয়েছে না নিয়েছে সেটা তো আমাদের মাথা ব্যথা নেই। ঠিক। আমাদের মাথা ব্যথা একজন মানে পুলিশ একজন কর্তা, যিনি সরকারের একজন মানে কার্যকর্তা, তাকে এভাবে অপমান করা হলো। এটা তো আমাদের কাছে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা। কারণ পুলিশকে শুধুমাত্র বলেছে তা নয়, পুলিশের ওয়াইফকে, তার মাকে যেভাবে ধর্ষণের কথা বলেছে, কথাটা শুধু গালিগালাজের মধ্যে থাকেনি। অনুব্রতকে এর আগেও আমরা দেখেছি অনেক রকম কথা বলেছে, কিন্তু এ ধরনের ধর্ষণ করার কথা সে কিভাবে বলতে পারে? এবং আমরা দেখেছি তৃণমূলের প্রচুর নেতা নেত্রীরা রয়েছে যারা এ ধরনের ধর্ষণ, এ ধরনের হুমকি প্রায় দিয়ে বেড়ায়। এবং অনুব্রত, আপনি যদি দেখেন, অনুব্রতকে প্রচুর ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রোটেক্ট করেছে। আগেও আমরা দেখেছি বীরভূমের বাঘ, ফিরহাদ হাকিমও বলেছিল বীরভূমের বাঘকে ধরে রাখা যাবে না, এখন সেই বীরভূমের বাঘকে এরা চুনুপুটি বলছে। সেটাও নিশ্চয়ই শুনেছেন আপনারা, ফিরহাদ হাকিম নিজের মুখে বলেছে। এবার বেসিক্যালি আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা যেহেতু ভাইরাল হয়েছে তাই উনি বলছে, তার মধ্যেও অনুব্রতর কথার মধ্যে আপনি দেখুন কতটা এখনো অব্দি এরা অসভ্য, কতটা এরা উদ্ধত। এখনো বলছে দিদির পুলিশ। আমরা জানতে চাই দিদির পুলিশ কি? দিদির পুলিশ, দিদির পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ বলুন, দিদির পুলিশ কে? দিদির পুলিশ, যেটা আমরা জানতে চাই। এবং এত বড় অধ্যত আসে কোথা থেকে? এবং সেই বিষয় নিয়ে কেন পুলিশ থেকে এখন অব্দি কেন কড়া কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? ধর্ষণের মতো থ্রেটনিং করছে, সেখানে এখন অব্দি কেন সেই লেভেলের পদক্ষেপ করা হচ্ছে না? ওনাকে ডাকা হয়েছে, তারপরে উনি যায়নি, উনি লয়ার পাঠিয়েছে। দেখা যাক এই বিষয় কি হয়, আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু একটু ইন্টারেস্টিং পার্ট এখানে আপনাকে একটুখানি টুইস্ট আপনি জাস্ট বলছি, সেটা হচ্ছে পলিটিক্যাল টুইস্ট আছে। আমরা কিছুদিন আগেই দেখেছি এদের কমিটি, জেলা কমিটি ঘোষণা হয়েছে, জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়েছে। ইন্টারেস্টিং পার্ট দেখুন, ওখানে জেলা সভাপতি ঘোষণা করতে পারেনি। অনুব্রতর ওই ক্লিপিংটা ওনাদের কাছ থেকেই কোনোভাবে লিক আউট করানো হয়েছে, যেহেতু ওরা ওখানে কিছু সাংগঠনিক কোনো কিছু কমপ্লিটলি তুলে ধরতে পারছে না। অনুব্রতর কম্পিটিটর এরা পেয়ে গেছে, যে অনুব্রতর জায়গায় অন্য কেউ হবে। এক্স্যাক্টলি তাই, দলের ব্যাপার, এক্স্যাক্টলি এটাই বলছি, এটা পলিটিক্যাল ব্যাপার, এটা শুধুমাত্র দলের ব্যাপার, ওনার দলের ব্যাপার না, এটা পলিটিক্যাল ইস্যু। আমি আগেই কথাটা যেটা বললাম সেটা একটুখানি জাস্ট তুলে ধরছি। এখানে এটাই ব্যাপার, অনুব্রতকে এখন আর এদের দরকার নেই বলে অনুব্রত চুনুপুটি হয়ে গেছে। অনুব্রতকে যখন ইউজ করার দরকার, মাথায় অক্সিজেন থাক না থাক, তাকে দায়িত্ব, তাকে ভারটি দায়িত্ব, একটা জেলার দায়িত্ব দিয়ে রাখা হয়েছিল। এখন বর্তমানে অনুব্রতকে চুনুপুটি বলা হচ্ছে, কারণ সেখানে অনুব্রতর কম্পিটিটর কাউকে পেয়ে গেছে যে এরকমই সন্ত্রাস করে বেড়াবে এবং এরকমই হুমকি চমকি দিয়ে এভাবেই ইলেকশনটা করাবে। আমরা জানি, আমরা বিগত বছরেও দেখেছি যে তৃণমূলের কতজন এরকম ধর্ষণের কেসে গ্রেফতার হয়েছে। আমাদের মনে আছে বোধহয় 18ই ফেব্রুয়ারি 2023, আমি ডেট গুলো দেখেই বলছি, রাজারহাটের বিধায়ক কল্যাণ লোধ, নামটা আমরা ভুলবো না, তিনিও কিন্তু ধর্ষণ কেসে কিন্তু অভিযুক্ত ছিলেন। আমরা 10 বছর আগে তাপস পালের কথা মনে আছে আপনার? নিশ্চয়ই। তাপস পাল কি বলেছিল? এখন উনি বেঁচে নেই। তাপস পাল বলেছিল ঘরে ঢুকিয়ে আমাদের ছেলেদের ঘরে ঢুকিয়ে দিয়ে ধর্ষণ করাবো, এই কথা বলেছিল। সেই ক্লিপিংও আমার কাছে আছে। পশ্চিম মেদিনীপুরে 10ই মার্চ 2025 তৃণমূলের পার্টি অফিসে ধর্ষণ করা হয়। এই সাহসটা পায় কোথা থেকে জানেন? কারণ তৃণমূলের মুখপাত্ররা এখানে এসে বড় বড় কথা বলে এদেরকে প্রোটেক্ট করে ধরনের লোকেদের। বেশ, এই সাহসটা কেন পায় জানেন? আসবো আপনার কাছে একটু। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এদের হয়ে, এই ধরনের ধর্ষকদের হয়ে কথা বলে এবং ধর্ষণদের হয়ে যারা থ্রেটনিং করছে সেই ধরনের। বেশ সুবিধি, একটু সুকান্ত বাবুর কাছে এই রাজ্যে এত অরাজকতা দেখা যাচ্ছে। একটু সুকান্ত বাবুর কাছে। সুকান্ত বাবু, গতকালই আমরা দেখলাম শিক্ষকদের যে অর্ধনগ্ন মিছিল, পুলিশকে দেখেছি কত সক্রিয় হতে। অনুব্রত মণ্ডলকে এখন পর্যন্ত গ্রেপ্তার তো দূরের কথা, কি বলবো আর। এই পুলিশ, এর আগে আমরা টেবিলের তলায় লুকোতে দেখেছি, কি কারণে পুলিশের কোনো পদক্ষেপ নিতে পারছে না কেন? অনুব্রত মণ্ডল এখনো কতটা প্রভাবশালী রয়েছেন সুকান্ত বাবু?
আমার সত্যজিৎ দা প্রথম হচ্ছে ওনার যে যে কারণে আইসির সঙ্গে এই অশ্রাব্য গালিগালাজ যে করেছেন তার কারণ কিন্তু এটাই যে তার রামপুরহাট, বোলপুর, সিউড়িতে কতজন জনসমাগম হয়েছে সেই সম্পর্কে একটা তথ্য এই আইসি দিয়েছিল। তার আগে একটু আগে যেতে হবে, জনসভায় তিনি বলছেন যে এই আইসি এফআইআর করতে টাকা নেয়, তার কথাই উদ্ধৃতি করছি, এদিক ওদিক হতে পারে। আমি এসপি, ডিএসপি, রাজীব কুমারকে জানিয়েছি, এদের সকলকে জানিয়েছেন। তো এটা ছিল দু নম্বর। এবার দেখুন আসল মানে অনুব্রত মণ্ডলের তো মাথায় অক্সিজেন খুব একটা যায় না, এটা মূলত বলেছিলেন হচ্ছে মুখ্যমন্ত্রী কোনো এক জনসভায় যে ওর অক্সিজেনটা কম যায় মাথায়। তো তার শীর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার শীর্ষ অনুব্রত মণ্ডল আবার তারপরেই বলেছেন হ্যাঁ আমার অক্সিজেন একটু মাথায় কম যায়, এটা মেডিকেল টেস্টও আপনি মানে ওনার কাছে আছে এই ধরনের। এটা কিন্তু গতকালও তিনি বলেছেন অনেক ওষুধ খেয়ে ঘুমান। না, এটা তো অক্সিজেনের কথাটা আসলো। এবার অক্সিজেন তো গেল, অক্সিজেনের ব্যাপারটা আমার অত পড়াশোনা করা নেই, বিজ্ঞানের ব্যাপার জানি না। এবার উনি বলছেন আমি ওষুধপত্র প্রচুর খাই এবং তার সঙ্গে একজন ওদের তৃণমূল কর্মীকে মারা হয়েছিল, খুব গরিব এবং সে নিরপরাধ, এর জন্য উনি ক্ষিপ্ত হয়ে গেছিলেন এবং তিনি কখনো কাউকে যে কোনো কিছু করার নিদান দিতে পারেন। এটা কিন্তু আজকের নয়, মূলত কাজল শেখের সঙ্গে কোনো সমস্যা হতেই পারে, কিন্তু কাজল শেখের নামটা তিনি অডিও ক্লিপিং এ নিয়েছেন। তিনি কিন্তু আইসি কে বলছেন কাজল শেখের চাট গিয়ে বা কিছু একটা, মানে আমি জানি না এটা ভুল, এগুলো বলা সম্ভব না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এগুলো বলেছে। তো আজকে আমার দু তিনটি জায়গায় ইন্দ্রজিৎ বাবু আছেন, উনি অত্যন্ত ভালো বিশ্লেষণ করেন, আমি ওনার শুনি ওনার বিশ্লেষণ, কিন্তু আজকের ওনার বক্তব্যটা কখনো আমি মেনে নিতে পারছি না যে এরকম একজন গুন্ডা, কোড আনকোড বলছি, এরকম একটা গুন্ডা বেপরোয়া মানুষ, যে মানুষটাকে আপনারা রেখে দিয়েছেন শুধুমাত্র, এবং তিনি ক্ষমা যখন চাইছেন তার ভাষা হলো এরকম যে দিদির পুলিশ, কোড আনকোড দিদির পুলিশ। কেন দিদির পুলিশ? প্রশাসন আলাদা, সরকার আলাদা, দিদি মুখ্যমন্ত্রী, আপনার দিদি, আপনার যে দল আছে সেই দলের দিদি। এবার দিদির কাছে ক্ষমা, পুলিশের পুলিশ যেহেতু দিদির কাছের লোক, সে কারণে আমি ক্ষমা চাইবো যেহেতু দিদির পুলিশ বলে। এবং শেষে তিনি এটাও বলেছেন যে দুঃখিত, এবং আমি যতটুকু মানে ভুল না করি, আবারও বলছি যদি ভুল থাকে ইন্দ্রজিৎ বাবু ঠিক করে দেবেন, যে তিনি মাননীয় বলছেন, আমি জানি না কি চিঠিতে বলে ভুল টুল রয়েছে, সেটা আমি জানি না চিঠির ভাষা কি আছে, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে এত বড় একটা কাজ ঘটিয়ে ফেলার পর যার মাথায় অক্সিজেন ঢোকে না, যে এত নিরপরাধ, সেই মানুষটা আইসি কে তার মা, তার স্ত্রীকে নিয়ে এত বাজে কথা, তার স্ত্রী অনেক সুন্দর দেখতে, একটা স্ত্রীকে নিয়ে বলছেন। তারপরে আমি এই পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই, তার তো ক্ষমা চাওয়া উচিত ছিল পুলিশ প্রশাসনের কাছে। তিনি পুলিশ প্রশাসনের কাছে ক্ষমা চাইবেন বা পুলিশ মন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন, তিনি ঘুরিয়ে ফিরিয়ে তিনি, আমি যতটুকু খবর পেয়েছি, সুব্রত বক্সির কাছে ক্ষমা চেয়েছেন। কেন চাইবেন? আর পুলিশের এই কুপমণ্ডকতা, আমি তো আরবার বলছি, পুলিশ কুপমণ্ডক হয়ে গেছে, পুলিশ জ্ঞান শূন্যহীন হয়ে গেছে। যেদিন এই পুলিশের দেওয়ালে পিঠ ঠেকে যাবে না, এই পুলিশ এখনো বুঝতে পারেনি। এই এসপি যখন বলছেন তখন বলছেন একজন লোকাল নেতা, আরে নামটা নিতে অসুবিধা কি? ও অপরাধীদের নাম নিতে অসুবিধা নেই। আর এনার যার ছবি আপনি দেখাচ্ছেন তাকে নিয়ে বিন্দুমাত্র আমার কোন রকম ইয়ে নেই, কারণ তিনি হয়তো তৃণমূলের ক্ষেত্রে ভালো সংগঠক, এই নিয়ে সন্দেহ নেই, তৃণমূলের ভালো সংগঠক হতে পারেন, ভালো নেতা হতে পারেন, কিন্তু ভালো নেতা হওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে চরম নকুলদানা, বাতাসা, এগুলো শুনতে ভালো লাগে, আপনাদের সংবাদপত্র টিআরপি বাড়াতে পারে, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের এই কথাগুলো বা এই ধরনের নেতাকে, এটা হতেই পারে বিজেপি তো এইসব নেতা থাকতে পারে, কংগ্রেসও থাকতে পারে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটার পর শুধুমাত্র শোকজ করে ছেড়ে দেওয়া হবে কেন? একে বহিষ্কার কেন করা হয় না? তার মাকে নিয়ে কথা বলছে, তার স্ত্রীকে নিয়ে কথা বলছে, এত বড় সাহস কিভাবে হয়, দুঃসাহস কিভাবে হয়? রতনবাবু সব শুনলেন, সব দেখেছেন, অডিওটাও নিশ্চয় শুনেছেন, আপনার কানে এসছে এই অডিও। একটা কোশ্চেনের উত্তর একটু দিয়ে দিই। আচ্ছা বেশ, বলুন 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 ইন্দ্রজিৎ বাবু বলুন। হ্যাঁ,
ঘটনা হচ্ছে যে উনি একটা জায়গায় বললেন যে চিঠিটা সুব্রত বক্সির কাছে কেন করেছে, কারণ সুব্রত বক্সি হচ্ছে আমাদের রাজ্যের সভাপতি। সুতরাং রাজ্যের সভাপতির কাছেই একজন সাংগঠনিক নেতৃত্ব, তাকেই চিঠি করতে হবে, এটাই দলের শৃঙ্খল, এবং তিনি সেটাই করেছেন। এইটা একটু বলে দিলাম, কারণ চিঠিটা উনি তো রাজ্য সভাপতি। আসবো রতন আমি সুকান্ত দাকে আরেকটা উত্তর দেবো, জাস্ট একটা কথায়। সুকান্ত দা এক্ষুনি বলছিলেন যে কেন বহিষ্কার করা হয় না। সুকান্ত দা, এরা যদি দলে বহিষ্কার করা শুরু করে তাহলে এদের দলে একজনও থাকবে না, কারণ এদের কিন্তু প্রত্যেকে সুকান্ত বাবুর বক্তব্য কিন্তু খুব স্পষ্ট ছিল যে অনুব্রত মণ্ডল পুলিশের কাছে ক্ষমা চাইতে পারতো, তিনি দলের কাছে ক্ষমা চাইলেন, এটাই বক্তব্য ছিল, তাই তো? সুকান্ত বাবু? সময়টা কি বলি একটা কথা, সময়টা কি চলে গেছে? সময়টা এখনো যায়নি। বেশ বেশ, আসবো বাবু, রতন বাবু। বেশ, শুভ সন্ধ্যা। শুভ আজকে, সন্ধ্যা। খুবই খারাপ লাগছে, রুবিদি বসে আছেন, আমাদের ঘরেরই মেয়ে বলবো কি দিদি বলবো, হ্যাঁ, মহিলা হিসাবে বসে আছেন, রাজনীতি করতে পারি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরাতন ভিত্তে তিনি বলেছেন ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্ট বেটায় চোর। শুধু বলে আমরা থামতে পারি না। আজকে ইন্দ্রজিৎ বাবুর প্রসঙ্গে আমি বলে সময় নষ্ট করতে চাই না, কারণ পুলিশের মা স্ত্রীটা শুধু পুলিশের না, গোটা বাংলার মা বোনেদের যেভাবে কথা বলেছে, হ্যাঁ, পুরো জাতির বাংলার। এর পরেও কি করে তৃণমূলের নেতারা বা তৃণমূলের যারা আছে তারা সাফাই দিতে পারছে? মানে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে যেই ভাষা প্রয়োগ করেছে সত্যজিৎ বাবু। আমি একটা শুনেছি, রুবিদি বসে আছেন এখানে, খুবই খারাপ লাগছে ওই ধরনের ভাষা, যে একজন দলের যিনি জেলা সভাপতি এবং দায়িত্বপ্রাপ্ত শুধু নয়, এই মুহূর্তে জেলা সভাপতি নেই রতন বাবু, এই মুহূর্তে অনুব্রত মণ্ডল জেলা সভাপতি নেই, কোর কমিটি ছিলেন, এবং দলের সম্পদ, যাকে মাননীয় বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা বলেছিলেন। আজকে একটা পুলিশের প্রতি খালি এটা না, আমরা মনে করি, আমাদের নেতা অধীর চৌধুরী বলেছি, এত সময় লাগার কথা না, তাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে তাকে টানতে টানতে থানাতে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করা উচিত। যেই ধরনের কথা বলেছেন, তার জন্য কার নির্দেশের অপেক্ষায় এখনো বসে আছেন এই পুলিশ যারা? আমি সুকান্ত বাবু বলছিলেন, পুলিশ কেন এখনো নির্দেশের আশায় বসে আছে? যে এই ধরনের কথা বলতে পারে, তার শরীর খারাপ কি অসুস্থ না সেটা পরের ব্যাপার, তাকে এখনই উচিত তাকে নিয়ে এসে পুরো থানাতে নিয়ে এসে তার ট্রিটমেন্ট করা উচিত। কিন্তু জানি না কোন শক্তির কারণে আমাদের পুলিশ এখনো দলদাসে পরিণত হয়েছে। আজকে সত্যজিৎ বাবু আজকে পুলিশের মাকে নিয়ে, বউকে নিয়ে, স্ত্রীকে নিয়ে এই কথা বলছে, কালকে আপনার স্ত্রীকে নিয়ে বলবে, আমার স্ত্রীকে নিয়ে বলবে। ইন্দ্রজিৎ বাবু, আপনাদের দলের এরা সম্পদ, এই সম্পদরা যা শুরু করেছে তাতে তো কালকে আপনার কে নিয়েও এই কথা বলতে পারে। আমাদের ভয় হয়, কারণ আমরা জানি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, যিনি পুলিশ প্রশাসনে যারা আছেন, এখনো বলবো আপনারা এতটা নিচে নেমে যাবেন, এতটা দাসত্ব, এতটা আপনারা তৃণমূলের কৃতদাসে পরিণত হয়ে থাকবেন। শুধু একটা ঘটনা নয়, আপনি যেটা বললেন সত্যজিৎ বাবু, এই পুলিশ দেখছি নিরীহ শিক্ষকদের উপরে যেভাবে হামলা চালাচ্ছে, যেভাবে লাঠি পেটা করছে, লাঠি মারছে শিক্ষকদের, তারা নিরস্ত্র অবস্থায় তাদের দাবি দাবা করার জন্য। আর সেই পুলিশ যখন পুলিশেরই এক আইসির মাকে নিয়ে কথা বলছে, স্ত্রীকে নিয়ে কথা বলছে, বোনকে নিয়ে কথা বলছে, তখন সেই পুলিশ তারা চুপ করে বসে আছে। কোথায় চলেছে এই বাংলা? রতনবাবু, আসবো, পুলিশ কেন ব্যবস্থা নিতে পারছে না আমি জানি না, বলতে পারছি না। তো একটা ছোট অডিও ক্লিপ শোনাবো। অনুব্রত মণ্ডল ফোন করেছিলেন রাজীব কুমারকে। কোন রাজীব কুমার আমাদের জানাই, একটু অডিওটা শুনুন, তারপরে আসছি আলোচনায়। না আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে, তো রেড
হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি ব্রত মন্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পরশু ডেপুটেশনে রেড কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর এই ইন্দ্রজিৎবাবু, এই রাজীব কুমারটাকে অনুব্রত জায়গায় ফোন করেছিলেন, একজন জেলা সভাপতি, তিনি রাজীব কুমারকে ফোন করেছেন। রাজীব কুমার কোন রাজীব কুমারে আমরা জানি না। আমাদের এই মুহূর্তে রাজ্য পুলিশের ডিজি রয়েছেন রাজীব কুমার, তিনি কি না অন্য কোনো রাজীব কুমার যাকে এই ভাষায় কথা বলছেন অনুব্রত মণ্ডল? ইন্দ্রজিৎবাবু সেই বৃত্তান্ত শুনতে পাচ্ছেন? বলুন। সেই বৃত্তান্ত তো আমার জানার কথা না, এখন উনি কোন রাজীব কুমারকে ফোন করেছেন। কিন্তু রতন বাবুর ডাকাতে একটা জিনিস একটু জানিয়ে দিই, যে উনি তো বললেন যে আমাদের লজ্জা করে। সত্যি তো এটা লজ্জনীয়, আমি তো প্রথমেই স্বীকার করে নিলাম। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ এটা আমি তো খুবই কড়া ভাষায় নিন্দা করলাম। আর একটা জিনিস একটু বলি, আমরা তার পাশের থেকে বড় জিনিস হচ্ছে, উনি মনে হয় ভুলে গেছেন, উনি তো বলছেন লজ্জা করেন। উত্তরপ্রদেশের বকবক জেলার, হ্যাঁ আমি এটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, উনি বললেন বলে দিচ্ছি, নাহলে দিতাম না। সেখানকার জেলার কংগ্রেস সভাপতি তিনি কি করলেন, রাহুল গান্ধীর সঙ্গে তিনি ওই ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করলেন। তিনি জেলা সভাপতি শুধু না, তিনি জেলা সভাপতি আসনে থেকে নিজের একজন কংগ্রেস কর্মীকে যেভাবে 7 দিন ধরে আটকে রেখে, আমি রুবিদি এখানে আছে, আমি কিছু কিছু কথা তো বলতেই হয়, সুতরাং মাফ করবেন, কারণ এই ধরনের কথা বলা উচিত না, তাও বলতে বাধ্য, যেহেতু একটা পলিটিক্যাল আলোচনা হচ্ছে। তা সেইখানে তাকে 7 দিন আটকে রেখে যৌন হেনস্থা করলেন, রেপ করলেন। সুতরাং তার সঙ্গে সেই ভদ্রলোক আবার সেই সভাপতি ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে হাঁটলেন। তা আমি একটা জিনিস রতনবাবুর কাছে ছোট্ট একটা উত্তর কোশ্চেন করছি, যে তার কি রাহুল গান্ধীর কি লজ্জা হলো না? এরকম একজন রেপিস্টকে সাথে নিয়ে হাঁটলেন, একটা জেলা সভাপতি তিনি হাঁটলেন, তার কি এটাই আমাদের বাংলার লজ্জা। ইন্দ্রজিৎ বাবু একটু বলি, এটাই লজ্জা যে আপনি আজকের এই ঘটনাটাকে, এটা লজ্জা আমাদের, এটা লজ্জা। আপনার উত্তরটা নিয়ে নিন ইন্দ্রজিৎবাবু, আমি বলি, আপনার উত্তরটা নিয়ে নিন। ইন্দ্রজিৎবাবু বলি, মানুষ সর্বত্র আছে। আপনি বলি উত্তরপ্রদেশে কখন, কোন তারিখে, কোন দিন হয়েছে, আপনি কোথায় নেট খুঁজে বের করেছেন এই কথাটাকে ঢাকার জন্য? এই কথাটাকে ঢাকার জন্য আজকে পশ্চিম বাংলায়, শুনুন দাদা বলুন, আমি বলি আপনি উত্তরপ্রদেশে, আপনি মধ্যপ্রদেশ, বলি আচ্ছা ইন্দ্রজিৎবাবুকে শেষ করতে দিন। রতনবাবু আসবো আপনার কাছে, আপনার জবাব নেবো। রতনবাবু আপনার জবাব নেবো, বলুন ইন্দ্রজিৎবাবু শেষ করুন খুব ছোট করে। বলছেন তো, আচ্ছা রুবি ম্যাডামকে আর একটা জিনিস বলে দিই, যে এখনো ওনারা কিন্তু আমাদের রাজ্যে ক্ষমতায় আসেনি। আমি বাইরের রাজ্যে তো বাদ দিলাম, সে বলতে গেলে তো শেষ হয়ে যাবে। তাতে এই সাম্প্রতিক অঙ্গনবাড়ির একটা কাজ দেওয়ার জন্য ধূপগিরি পূর্ব মণ্ডলের সভাপতি আশিস কর্মকার, তিনি দীর্ঘদিন ধরে তার স্বামী বাইরে থাকায় তিনি ওই মহিলাকে একটা কাজ দেওয়ার নাম করে, এর থেকে বর্বচিত ঘটনা আর কিছু আছে? যে মানুষের সুযোগ নিয়ে তাকে দিনের পর দিন ধর্ষণ করলেন। তাহলে সেই আশিস কর্মকারকে আপনারা সাসপেন্ড করলেন না কেন? সেই ধরনের মানুষ আপনারা যৌন শেষ নেই। ভারতীয় আসবো ইন্দ্রবাবু, আসবো একটু রতনবাবুর কাছে উত্তর নেই, একটু রতনবাবুর কাছে উত্তর নিন, আসবো আপনার কাছে। বেশ আসবো, হ্যাঁ রতন বলুন, আসবো ইন্দ্রবাবু, আসবো আপনার কাছে, একটু রতনবাবুর কাছে। আমি বলি শুনুন, আসবো, হ্যাঁ রতনবাবু বলুন। এখানে বসে আমি
1000টা এরকম উদাহরণ দিয়ে দিতে পারি, ঠিক আছে? কোন গ্রামে কোথায় কোন তৃণমূল নেতা কি করেছে, কার সাথে রেপ করেছে না করেছে, 1000টা দিয়ে দিতে পারি। এটা দিয়ে এই ঘটনাটাকে ঢাকা যাবে না ইন্দ্রজিৎ বাবু। আপনি এটা বলে দিয়ে ঘটনাকে ঢাকার চেষ্টা করছেন। আমি বলি, আমি আপনার সময় বলিনি, আপনার সময় বলিনি, শুনুন আমি বলি আপনি ইন্দ্রজিৎবাবু ওনাকে একটা উদাহরণ আছে বেশ, আমাকে বলতে আপনার দিন। উত্তরটা নিয়ে নি রতনবাবুর কাছ থেকে। রতনবাবু, ইন্দ্রজিৎবাবু আমি বলে দিই, আসবো তারপর আপনার কাছে, আপনি আবার বলবেন। আসবো। শোনেন, হ্যাঁ বলুন। এগুলো কিছুই না, বলি সত্যি তো, এগুলো কিছুই না। এগুলো আমি 1000টা এরকম উদাহরণ দিয়ে দিতে পারি তৃণমূলের কোন নেতা কি করেছে, এবং ভিডিও আমি দেখিয়ে দিতে পারি। কিন্তু আজকে সত্যজিৎ বাবু আপনারা যে চ্যানেলে এই প্রোগ্রামটা করছেন, সেই প্রোগ্রামটার গুরুত্বটা কি এতটাই হালকা? আজকে পশ্চিম বাংলার মাননীয়া যিনি মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে অনেক গর্ব করে অনেক বড় বড় কথা বলেছিলেন, ফিরহাদ হাকিম অনেক হিম্মতের কথা বলেছিলেন, এই মন্ত্রীরা বলেছিলেন। সেই ব্যক্তি আজকে যেই ভাষা, যেই কথা বলেছে আমাদের বাংলার মা বোনেদের, প্রশাসনে যারা আছে, পুলিশ যারা প্রশাসন, তারা রীতিমতো চাকরির পরীক্ষা দিয়ে তাদের সততা, তাদের নিষ্ঠা, তাদের পরিশ্রম দিয়ে তারা একটা চাকরি পেয়েছে। আজকে হ্যাঁ, পুলিশ দোষ করতে পারে, পুলিশকে নিয়ে আমরা হাজার কথা বলতে পারি, পুলিশ কৃতদাস, পুলিশ তৃণমূলের দালাল, আমরা হাজার কথা বলতে পারি। কিন্তু তার মাটা কি করলো সত্যজিৎ বাবু? তার মাটা কি করলো? তার স্ত্রীটা কি করলো যে তাদেরকে আপনি এই ধরনের কথা বলেছেন? আজকে ইন্দ্রজিৎ বাবু আপনি এখানে বসে হাসছেন, আপনার লজ্জা করা উচিত। আমরা রাজনীতি করতে পারি, কিন্তু আমরা তার ফ্যামিলির, তার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কেন এই ধরনের কথাবার্তা বলবো? হাসিনি, এটা হ্যাঁ? এই বার্তাটা আপনাকে কোত্থেকে আশ্চর্য দেখলেন? আমি ব্যাপার। এখানে বসে হাসছি, আমরা না, চাই হাসছি এই বলেন, কথাটা আপনি বললেন কেন? আমরা এটা বলতে withdraw চাই, করুন আগে। এটা আমরা withdraw করুন বলতে আগে, চাই, তাহলে এই ধরনের কথা বলছেন কেন? আমি যে হাসছি। আপনি কোথায় আপনি কোন এই ক্যামেরায় আমরা ব্যক্তিগত দেখবো? ব্যক্তিগত আপনি আক্রমণ করবেন না। ঘটনাটা ঘটেছে, আপনি serious না, আমি হাসছি। ইন্দ্রজিৎ বাবু শুনুন, আমি আমার ব্যক্তিগত আক্রমণ করবেন না। রতনবাবু, রতনবাবু ব্যক্তিগত আক্রমণ করবেন না। ঠিক আছে, ইন্দ্রজিৎ বাবু হাসেননি, আপনি সিরিয়াস ভাবে নিয়েছেন। আমার এই অনলাইনে ব্যক্তিগত আক্রমণ নয়। রতনবাবু, ব্যক্তিগত আক্রমণ নয়। না না না, আমি ইন্দ্রজিৎ বাবুকে কখনো ব্যক্তিগত ভাবে আক্রমণ করছি না। আমরা সবার কথা বলছি, আমরা বাংলার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছি, আমরা যারা বিভিন্ন প্যানেলে বসি, আপনার আলোচনায় বসি, বিভিন্ন তর্ক বিতর্ক করি, কিন্তু দিনের শেষে যখন আমরা দেখি যে সত্যি তো, আপনি ইন্দ্রজিৎ বাবু নিজেই একবার বললেন যে আমরা এটাকে কোনো সময় সমর্থন করি না, কিন্তু দেখা যাক মাননীয়া কি করেন, ওনার তো এর বাইরে কিছু বলার নাই। তবে আমরা এটা বলতে পারি যে বাংলার ক্ষেত্রে আগামী দিনে এই ধরনের নেতারা, যারা একটা তো খালি খালি অনুব্রত নয়, এরকম প্রচুর আছে, সে বিভিন্ন দলের থাকতে পারে, কিন্তু তাদেরকে এখনই তাদের প্রতি প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। না হলে এই বাংলা কিন্তু একদিন ক্ষমা করবে না, কারণ বেশ, এই বাংলা বেশ, বেশ, রতনবাবু, বেশ। রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা। সুকান্তবাবু, রাজীব কুমার তোমার পুলিশকে, বাকি কি শুনলেনই তো আপনারা অনুব্রত মণ্ডলের কথা। এই রাজীব কুমারটা কে? অনুব্রত মণ্ডল এত স্পর্ধা, এত সাহস, এইভাবেই কথা বলছেন? প্রশ্নটা কিন্তু আসলে প্রথমে বলি যে এখানে ইন্দ্রজিৎ বাবু, রুবিদি এবং রতনদা প্রত্যেকে আমার খুব প্রিয় বক্তা, তার তার জায়গা থেকে। তো সুতরাং আমার মনে হয় রতনদার যেটা হয়েছে, রতনদা বলতেছিল, বাবু যেটা বোঝাতে চেয়েছিলেন হঠাৎ করে বুঝতে পারিনি অনলাইনে। তো যাই হোক, এবার আমি আসছি প্রসঙ্গে। আমার মনে হয় যে যে সমস্যাটা তৈরি হচ্ছে, যে আজকে অনুব্রত মণ্ডলকে আমরা যদি আজকে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না দিতে পারি, বা সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক, এবিসিডি হোক, বিজেপির অনেক নেতৃত্ব, তাদের নাম নিচ্ছি না, আমি এক দুটো নাম নিলাম, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে এই মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতির উপর বড় চাপ পড়বে। অকথা কুকথা সব মেনে নিলাম, কিন্তু একজন, তার স্ত্রী, তার, আমি বারবার এটা রিপিট করছি, তার মাকে নিয়ে এত বাজে কথা বলার পর তাকে আমরা কখনো বলতে পারি তিনি নিরেট? তিনি অত্যন্ত বুদ্ধিমান। তিনি একটা ছোট্ট ঘটনা, যে কতজন হয়েছে একটা সভায়, সেটা তিলকে এত বড় তাল করে দিলেন। এখানে যদি অডিওটা এখন আবার উনি বলছেন এটা বিজেপি ভাইরাল করেছে, আমার প্রশ্ন সেটা না, যে যেই ভাইরাল করুক তাকে আমি সাধুবাদ জানাই, কারণ এই ভাইরালটা না হলে তো আমি বুঝতেই পারতাম না যে অনুব্রত মণ্ডল মানে এই সিবিআই এনকোয়ারি, জেলে থেকেও তার এখনো মানে সুবুদ্ধি আসেনি। সুবুদ্ধি কেন বলছি, তা তিনি একজন এত বড় পদে আছেন, তিনি ওয়াই ক্যাটাগরির মানে সিকিউরিটি পান, রাজ্য সরকারের সিকিউরিটি পান, এসপি বলেছেন সেগুলো উইথড্র করবে, করে লাভ কি? আমার প্রশ্ন হচ্ছে, দুর্নীতিতে যখন নিমজ্জিত একটা মানুষ
যেই মানুষটা বিভিন্ন ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে প্রভাবিত করছে, তিনি তো ভোটে আরো বেশি প্রভাবিত করবে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে আমি বিরোধী দলগুলোর ক্ষেত্রেও কিন্তু সেরকম শুধুমাত্র মুখে দেখতে পাচ্ছি, তাদের প্রতিবাদটা কিন্তু রাস্তায় নামছে না। সুতরাং অনুব্রত মণ্ডলকে নিয়ে বলার আগে যেমন অন্যান্য দলগুলোরও সংস্কার প্রয়োজন, যে যেসব বক্তব্য রাখেন তারা লাগাম ছাড়া বক্তব্য রাখেন। আমরা এমন কোন মানে এখন এমন অনেক নেতাকে দেখি, শুধু ইন্দ্রজিৎ বাবুর দলের নেতা না, কিন্তু অনুব্রত মণ্ডল এরকম প্রচুর তৈরি হয়ে গেছে, রতন বাবু যেটা বললো, এবং এটা কিন্তু বাংলার সংস্কৃতি কৃষ্টিকে নষ্ট করে দিচ্ছে। যে গালিগালাজ গুলো শোনা হচ্ছে না, ওই শোনা যাচ্ছে না। যেমন সত্যজিৎ বাবু আপনি প্লে করতে পারলেন না, এতটা অশ্রাব্য গালিগালাজ বলছে, যে একজন তারই দলের নেতার কথা বলছেন। এবং রাজীব কুমার যেটা কথা হলো, মানে পুলিশের কোন জায়গা অবধি, আসলে এটা ব্যাপার আছে। রাজীব কুমারকে নিয়ে তো অবস্থান করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো রাজীব কুমারকে তো এই ভাষায় ওরা কথা বলবেই। এবং একটা লাস্ট আমি ইনপুট দিয়ে শেষ করব, মালবাজারে ডাম্পারদের নিয়ে যে অত্যাচার সাংবাদিকদের উপর হয়েছে, ডাম্পার মালিকরা করেছে, তারপর সেখানকার মূল অভিযুক্তকে পুলিশ জামাই আদর করেছে, এবং যারা প্রতিবাদ করেছে সাংবাদিকদের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলা যে হয়েছিল, তাদের বিরুদ্ধে অপহরণের মামলা করেছে যারা ওখানে। তার মানে পুলিশকে আমি কি বলবো, আমি তো তৃণমূলকে কোনো দোষ দিচ্ছি না, বিজেপিকেও দোষ দিচ্ছি না, পুলিশে নিজের মেরুদণ্ড শক্ত রাখতে পারছে না। ঠিক। রুবিদি, এই অনুব্রত মণ্ডলের কথা যদি বলি, কেন্দ্রীয় সংস্থা সিবিআই, ইডি অনুব্রত মণ্ডলকে 9বার তলব করেছিল, অনুব্রত এড়িয়ে গেছেন। এমনকি এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডেও ভর্তি হয়েছিল। শেষ পর্যন্ত 10বার কিন্তু অনুব্রত গ্রেপ্তার হয়। প্রশ্ন হচ্ছে, আজকের রাজ্য পুলিশ যেমন এখনও গ্রেপ্তার করতে পারেনি, কেন্দ্রীয় সংস্থাও তো এই অনুব্রত মণ্ডলকে ছুঁতে পারেনি বলা যেতে পারে। রুবিদি, দেখুন, এই কথাটা যদি ভাইরাল না হতো, মানে কথাটা মিনস এই অডিওটা যদি ভাইরাল না হতো, এটুকুনি আমরা জানি যে অনুব্রত এই সরিটুকু চাইতো না তৃণমূলের কাছে, এটা আমরা জানি। এবং দিদির হাত আছে বলেই অনুব্রতর মতো প্রত্যেকটি জেলায় জেলায় এক একজন করে তৈরি হয়ে গেছে। এটা আমরা আগেও আপনার চ্যানেলে বলেছিলাম, এখনো বলছি। এবং এদের তৃণমূলের এমন সিচুয়েশন, আমরা বারবার করে বলি যে তৃণমূল ভোটটা কিভাবে করায়, তৃণমূল এভাবেই ভোটটা করায়, সন্ত্রাস করিয়ে, ধর্ষণে থ্রেট দিয়ে, এভাবেই ভোটটা করায়। আমরা বারবার বলেছি যে তৃণমূল এই ধরনের করে করে ভোটটা করছে, পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে ধর্ষণ করছে এরা প্রতি ইলেকশনে। এবং আজকে দেখুন, এই পুলিশ প্রশাসনের তরফ থেকে যদি সঠিকভাবে যদি কোনো ভূমিকা যদি না পালন করে, তাহলে কি হতে পারে সেটা আমরা বাসন্তীতে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা তার একটা অন্যরকম নিদর্শন। কারণ আজকেও আমরা বাসন্তীতে দেখেছি পুলিশের ওপর ভরসা নেই, পুলিশের আইনের ওপর ভরসা নেই। এখন বর্তমানে কোন রকম ভাবে কোনো একটা সমস্যা হচ্ছে, একটা বিবাদ হচ্ছে, মানুষ হাতে অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছে। কলকাতাতেও আমরা দেখেছি, এবং আজকে বাসন্তীতেও দেখলাম একজন কাটা মুন্ডু নিয়ে চলে যাচ্ছে, এমনি এমনি না। এবং আমরা দেখেছি সুকান্তবাবু একটা কথা বললেন যে আপনাদের বা বিরোধীদের ভূমিকাটা কি এই অনুব্রত কাণ্ড নিয়েও সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না, শুধু হয়তো প্রেস মিটটাই হচ্ছে। না না না, দেখুন আজকেও রাস্তায় নামা হয়েছে, আজকেও পুলিশ অফিস ঘেরা হয়েছিল, এটা হয়তো দেখেছে, বিডিও অফিসও ঘেরা করা হয়েছিল, অনেক নিউজ চ্যানেলেই দেখিয়েছে, হয়তো সব নিউজ চ্যানেলে দেখায়নি বা কিছু দেখানো হয়েছে এই বিষয়ে। আমরা এই বিষয় নিয়ে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি, এবং আমরা আছি বলেই এখনো অব্দি তৃণমূলে যে এত দুর্নীতি করেছে, তৃণমূলের এত লোক এত রকম ধর্ষণের মানে কাজ মতো এরকমও করেছে, সেটা সামনে এসছে। সেটা মাত্র কেন্দ্রীয় মানে কেন্দ্র আছে বলেই সেটা মানে সমাধান হচ্ছে। হ্যাঁ, একটু দেরি হচ্ছে যেহেতু পুলিশ এবং এই সরকারের পক্ষ থেকে সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাই হয়তো সবকিছু হয়তো এখনো অব্দি প্রমাণ হয়ে উঠতে পারছে না, সেরকম লেভেলের শাস্তি পাচ্ছে না, কিন্তু কাজ কিন্তু চলছে। সেটা যদি কেউ করে থাকে সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দলের পক্ষ থেকেই হচ্ছে, নাহলে আপনারা হয়তো জানতেই পারতো না যে এই পার্থ এত টাকা দুর্নীতি করেছে। এই অনুব্রত 2021 সালে বিধানসভা নির্বাচনের পর আপনারাই তো ভোট পরবর্তী হিংসার অভিযোগটা করেছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগটা উঠে এসেছিল বা ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাদের কথা বলেছিলেন, পার্থ ভৌমিক বলুন, অনুব্রত মণ্ডল, উদয়ন গুহ, সবাই তো বাইরে, শওকত মোল্লা, পরেশ পাল।
অনেক কিছুই আমরা বলেছি তো আমরা বলছি তো এজেন্সি- এখনো বলছি তো অনেক কিছু প্রমাণের অভাবে অনেক কিছু হয় না। এই যে আরজি করে যে বোনটার সাথে যে ঘটনাটা ঘটেছে, আপনার কি মনে হয় রাতারাতি প্রমাণ লোপাট করা হয়েছে বলে এখনো জেলের, এখনো হয়তো ধর্ষণকারী যে আসল ধর্ষণকারী যারা, তারা হয়তো আজও আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে? অনেক কিছু প্রমাণের জন্য হয়ে ওঠে না, অনেক কিছু প্রমাণের জন্য হয়ে ওঠে না। এবং এই রাজ্য পুলিশ সাহায্য করে, বিনীত গোয়েলের মতো পুলিশ অফিসাররা সাহায্য করে, ধর্ষকদের বাঁচানোর জন্য সাহায্য করে। আরজিকরের কথা এবং যখন এই বললেন, জন্য এটা শুধু নিজেদের আরজিকর পরিবার নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ 35টা পয়েন্ট কিন্তু তুলে ধরেছিল। সিবিআইয়ের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একটু ইন্দ্রজিৎ বাবুর কাছে আসি। ইন্দ্রজিৎ বাবু, অনুব্রত মণ্ডল ছাড়ুন, রাজ্যে ওই 21-এর নির্বাচনে ভোট পরবর্তী হিংসার পর যাদের বিরুদ্ধে অভিযোগটা উঠে এসেছিল, আজকে উদয়ন গুহ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী অপরের সিঁদুর নিয়ে মন্তব্য করলেন, শওকত মোল্লারা রয়েছেন, তাদের কিন্তু বিরুদ্ধে কিন্তু কখনোই দল করা অবস্থানটা নেয়নি। বরঞ্চ শওকত মোল্লাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি বোম বাঁধেন। এরা কি দলের রত্ন আপনাদের কাছে, ইন্দ্রজিৎ বাবু? শুনুন, রাজনীতির কারবারিরা বিরোধীরা অনেক কিছু বলবেন, আমি রুবিদির উদ্দেশ্যে একটা কথা বলছি যে আমার মনে হয় উনি একজন মহিলা, ওনার উচিত সবার আগে বিজেপি দলটা ছেড়ে দেওয়া উচিত। কারণ উনি যখন মহিলা একজন, তার তো একটা সম্মানের বিষয় আছে। যেখানে আমরা কদিন আগে দেখলাম যে আমাদের দিল্লি মুম্বাই যে হাইওয়ে এক্সপ্রেসের ওপরে, সেখানে বিজেপি নেতা মনোহর লাল ধকর, যিনি যৌন সঙ্গমে প্রকাশ্যে লিপ্ত হলেন এবং সেই ক্যামেরায়, সেই সেখানকার রাস্তার ক্যামেরায় সেটি ধরা পড়লো। তাহলে এই সকল দলে এনারা কি করে থাকেন, যেখানে তো লজ্জা মহিলাদের নিম্ন, মানে একদম নিম্ন চোখের পণ্য হিসেবে দেখা হয়, সেখানে এনারা কি করে এই ধরনের দলকে, এনারা এই দলের হয়ে কথা বলেন, এটা খুবই সত্যি খুবই লজ্জাজনক। আমার জানা নেই সে কি ধর্ষণ করেছে। এই কারণেই লজ্জার বিষয়। হ্যালো ইন্দ্রজিৎ, উনি কি ধর্ষণ করেছেন? উনি কি ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত? আপনি আপনার সঙ্গে আমার এই ধরনের কথা বলতে কাণ্ডে দিতে পারবে? অভিযুক্ত? তাহলে আপনি কেন বারবার কথা তীরটা কিন্তু বলছেন? ঘুরে সেই আপনার দিকেও যাবে। এই অনুব্রত যে অডিওটা, আজকে আমাদের বিষয় কিন্তু অনুব্রত মণ্ডল, যে অডিওটা ভাইরাল হয়েছে, হয়েছেন এই এগুলো কথা দিয়ে বলছেন। কিন্তু কোন কাজে লিপ্ত সেটা তার সার দিয়ে পার্সোনাল ব্যাপার, ঝাড়া কিন্তু এটাতে যাবে না। আমরা এটা আলাদা বিষয়, আর ধর্ষণ আলাদা বিষয়, দুটো গোলাতে আসবেন না। খয়রাসোলের ঘটনাটা আপনার সময় আমি কোনো কথা বলিনি, সুতরাং আপনাকে শাহজাহান দিনের না, পর আপনার দিন তো যখন ফজরের শুনেছি, তালিতে নারীদের উপর অত্যাচার করেছে। কারণ না আপনার গায়ে জ্বালা ধরলে তো হবে না। আপনার যদি মিনিমাম রুচিবোধ থাকে তাহলে এই বইটা বেশ, ইন্দ্রজিৎ বাবু একটু সুকান্ত বাবুর কাছে আসবো। আমার তো এটাই লজ্জা লাগছে, আমার তো এটাই লজ্জা লাগছে। আপনি দেখুন, কে কি দল করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ইন্দ্রজিৎ বাবু, সত্যজিৎ বাবু, খয়রাসোলে তপন বালা, খয়রাসোলে বেশ, আমরা একদম একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বেশ ইন্দ্রজিৎ বাবু, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। একটু রতনবাবুর কাছে শেষ 1 মিনিট সময় দেবো রতনবাবুকে। আজকে বাংলার যা পরিস্থিতি, যা ঘটনাবলী সামনে আসছে, 2021-এর পর আমরা ভোট পরবর্তী হিংসা দেখেছিলাম। 2026 যত এগিয়ে আসছে, বাংলা উত্তপ্ত হয়ে উঠছে। ওয়াকা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে। এবার অনুব্রত মণ্ডলের যে অডিও, সেটাও সবার সামনে। আজকে অমিত শাহ রাজ্যে আসছেন, সামনে 2026 বিধানসভা নির্বাচন। এইভাবে কি হিংসার পরিবেশ কি বাংলা আরো বাড়তে থাকবে 26-এর আগে? একদম। রতনবাবু 1 মিনিট সময় আপনার জন্য বলুন। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী এর আগে বলেছেন যে দিদির যে সমস্ত ভূত বোতল বন্দি করে রেখেছিলেন, সেই ভূতগুলো বোতল থেকে বাইরে বেরিয়ে গেছে। সেই ভূতদেরকে আর তিনি বোতল বন্দি করতে পারছেন না। তিনি ভূতদেরকে ছেড়েছিলেন কেন? কারণ তিনি চেয়েছিলেন যে যা খুশি করো তোমরা, যা খুশি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমরা আমাকে মসনদে রেখো। কিন্তু তারা তাই করে গেছে। আজকে না হলে বলুন, বীরভূমের মতো জায়গাতে কোনো বিরোধী নাই, বিরোধী শূন্য, পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, আপনার জেলা পরিষদ বলুন, এমএলএ বলুন, এমপি বলুন, সব দখল করতে চায়। এরা সব খেতে চায়। সব খেতে খেতে গিয়ে এই ধরনের ভূতদেরকে দিয়ে তারা সমাজের মধ্যে যা ইচ্ছা তাই করায়। আজকে বলতে নাই সত্যজিৎ বাবু যে এই যে ধরনের ভাষা, যেই ভাষা সন্ত্রাস শুধু বাংলাকে নাই, গোটা ভারতবর্ষের কাছে আজকে এই বাংলাকে ছোট করে দিয়েছে। এই বাংলাকে নিয়ে গোটা ভারতবর্ষে এখন মানে হাসাহাসি করছে। তাই আমরা বলবো যে জাতীয় কংগ্রেসই পারে এই বাংলাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে। তাই আমরা বলবো যে আপনারা জাতীয় কংগ্রেসের প্রতি ভরসা রাখুন। বেশ বেশ, রুবিদি, এই রাজ্যের পুলিশ যে ঘটনাগুলি আমরা দেখছি শিক্ষকদের ক্ষেত্রে বা আরজিকরের সময়ও দেখেছি, কতটা সক্রিয়। আমাদের সুকান্তবাবু একটি ঘটনার কথা বললেন,
পাশাপাশি তো এই রাজ্যের পুলিশ অনুব্রত মণ্ডলের যে ঘটনা, গ্রেপ্তার কি করার সাহস দেখাতে পারবে রাজ্যের পুলিশ? তাই তো আত্মসম্মানের প্রশ্ন উঠে আসছে। রবিদি, দেখুন তেমন কিছুই হবে না, কারণ এই রাজ্যের পুলিশ মাথাটা বিক্রি করে দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং মানে মাথাটা বিক্রি করে দিয়েছে এই তৃণমূলের প্রশাসনের কাছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি শেখ শাহজাহানের ওখানে যা ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে, প্রতিদিন নারীরা গিয়ে বারবার করে পুলিশের কাছে কমপ্লেন করতে গেছিল যে আমাকে ধর্ষণ করা হচ্ছে, আমার কমপ্লেনটা নিন। এই পুলিশরা তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে এবং সেই এলাকার বলেছিল যে যান গিয়ে শেখ শাহজাহানের সাথেই গিয়ে কথা বলুন। এই কথাগুলো ভোলার নয়। এবং আজকে পুলিশের ওপর আঙুল তুলেছে, শুধুমাত্র এটা নয়, এটাও আমরা বলে দিলাম আগামী দিনে এই পুলিশের বাড়ি থেকে মা বউদের তুলেই এরা ধর্ষণ করবে, আর সেটাও আমাদেরকে দেখতে হবে। কারণ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী এখনো পদে বসে আছে, যে রাজ্যে বর্তমানে এখন চালাচ্ছেই এই রাজ্যটা যারা চৌর্যবৃত্তি করে চলে, যারা ধর্ষণ করে চলে, যারা সমাজ বিরোধী কারবার করে চলে, তাদের দ্বারা যদি রাজ্য নিয়ন্ত্রণ হয় তাহলে এই রাজ্যে এরকম নিদর্শন আমাদের হয়তো বারবার দেখতে হবে। এই অডিও ক্লিপিং ভাইরাল হয়েছে বলে আজকে মানুষের কাছে এসছে, এরকম প্রচুর অডিও ক্লিপিং আছে, প্রচুর আছে, প্রত্যেকটি জেলায় জেলায় আছে, প্রত্যেকটি ব্লকে ব্লকে আছে। আপনারা খবর পুলিশ ভয়ে আছে, যেহেতু তার চাকরিটাও চলে যাবে, কিন্তু এই রাজ্যে আলাদা কোনো চাকরি করার মতো সিচুয়েশন নেই, একটা শিল্প নেই, কি করে খাবে, কি করে খাবে? আজকে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা, আজকে রাজ্যের অর্ধ উলঙ্গ চিত্র সারা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে। আসবো ইন্দ্রজিৎবাবু, 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, প্রাইমারির মামলাও কিন্তু চলছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। প্রশ্ন হচ্ছে ওয়াকআপ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমরা ধুলিয়ানে দেখেছি, এই এরপর অনুব্রত, এই পরপর ঘটনাবলী, কোথাও কি 26-এর আগে দল কোণঠাসা হয়ে পড়ছে না? কিন্তু 1 মিনিট সময় দেখুন, আপনি বললেন যে অমিত শাহ আজকে এখানে আসছে, যাই হোক আজকে আমাদের রাজ্যে আসছে, কিন্তু এই অমিত শাহ এর আগে 2021, 2024 নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে বহু নেতা মন্ত্রীরা বিজেপির এসছেন এবং তারা এখানে অনেক কিছু তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু তারা পরিযায়ী পার্টির মতো সেখানে এখানে এসছেন, আবার ভোট পরবর্তী সময় তারা চলে গেছেন। সুতরাং এনাদেরকে মানুষ বিশ্বাস করে না। মমতা ব্যানার্জির সরকার রয়েছে যতদিন, তিনি মানুষের আশীর্বাদ ধন্য হয়ে সেই সরকার চালাচ্ছেন এবং মানুষের পাশে আছে। আর বিজেপিকে একটা কথা বলি, এইখানে এই রাজ্যে 26-এ নির্বাচন কেন, আপনার 50 বছরও আপনাদের জায়গা নেই। তার কারণ হচ্ছে আপনারা বাকি যে রাজ্যে মানুষকে, মহিলাদের পণ্য হিসেবে বিবেচিত করেন, বিভিন্ন রাস্তাঘাটে যে কর্মক্রিয়া আপনারা লিপ্ত থাকেন আপনাদের নেতা মন্ত্রীরা, দেখা যাচ্ছে। সুতরাং এই ধরনের মানুষজনের কাছে বিনীত অনুরোধ, আমাদের পশ্চিমবঙ্গের বাসী যারা, তারা বাঙালি সংস্কৃতি, তারা অনেক কিছু শিক্ষা দীক্ষা নিয়ে এসেছে। সুতরাং এই ধরনের বর্বর, উচ্ছৃঙ্খল, অমানবিক একটি দল এই রাজ্যে থাকার কোনো অধিকার নেই, কোনোদিনই আসতে পারবেন না। এবং বাকি যে সকল রাজ্যে আছে সেখান থেকে খুব তাড়াতাড়ি বিতাড়িত হবে। তার মস্ত বড় কারণ 400 পার করে এখন তারা সেই বৈশাখীর মধ্যে তারা এখন সন্ত্রাস ছাড়া গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ভোট করান তাহলে আপনারা এক মুহূর্ত থাকবেন না। ইনফ্যাক্ট এখনই আপনাদের জনগণটা নয়, একটু সুকান্ত বাবুর কাছে উত্তর নেব। সুকান্ত বাবু, সামনেই 2026, সেই একই প্রশ্ন উঠে আসছে 21-এর পরে ভোট পরবর্তী হিংসা, এবং বাংলায় আমরা দেখেছি নির্বাচন আসলেই কোথাও শাসকরা বিরোধী পেটানোর একটা ফ্রি লাইসেন্স পেয়ে যায়। এইবারে 26-এর আগে যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে বাংলার, ঠিক সেই পথে কি এগোচ্ছে? 1 মিনিট সময় আপনার জন্য, সুকান্ত বাবু। দেখুন, আমি প্রধানমন্ত্রী এসেছিলেন সংকট মোচন হিসেবে, তিনি 5টি উপায় বলেছেন, অনেকগুলো সমস্যা বলেছেন। তিনি এটাও বলেছেন তাদের কর্মীদের মাঠে ঘাটে নামতে হবে, সেটাও কিন্তু তিনি লক্ষ্য করেছেন। কিন্তু আমার বিষয় হলো বারবার যে এনারা আসছেন, ঠিক আছে, মানে কেন্দ্রীয় সরকারের একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়, যেটা কোঅপারেটিভ ফেডারেলিজম বলে, কেন্দ্র রাজ্য দুজনেরই প্রয়োজন। সেখানে শুধুমাত্র আমাদের যে মানে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে চা শিল্পের পুনরুজ্জীবন, নতুন কলকারখানা আসা, নতুন শিল্প স্থাপন করা, সেই জায়গাগুলো কিন্তু আমরা দেখছি না। সাধারণ মানুষ এই ভাতা এগুলোতেই ভোট দেবে, যদি দেয় সত্যজিৎরা। আবারও আমরা বলছি আমরা যোগ্য নই, মানে আমি বলছি না বিজেপিকে আনতে হবে, কিন্তু আমি বলছি উন্নয়নের মানে ইয়ার্ডস্টিকে বিবেচনা করতে হবে মানুষকে জাগতে হবে যারা ভোটদাতা, যে যদি আমি এই ব্যক্তিকে ভোট দিই, ইন্দ্রজিৎ বাবুকে ভোট দেই, তাহলে আমি কেন দেব সেটা ভাবতে হবে।
সুতরাং সেই সময় এসছে। আর পুলিশ প্রশাসনের মানে মেরুদণ্ড বহু আগেই সোজা নেই। এক সময় সিপিএম এর আমলে ব্যবহৃত হয়েছে, এখনো ব্যবহৃত হচ্ছে, ভবিষ্যতেও হবে। এর থেকে বেরোনোর রাস্তা একটাই। বেশ সুকান্তবাবু, আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ। বিষয়টা প্রশ্ন একটাই, যে অনুব্রত মণ্ডলের যে কীর্তিমান, অনুব্রতের যে কীর্তি সামনে এসছে, এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কি পুলিশ নিতে পারবে? যদি পুলিশ না নিতে পারে তাহলে ভবিষ্যতে পুলিশকে নিয়ে তো প্রশ্ন থাকবেই, অনুব্রত মণ্ডলের মতো আরও অনেকেই উঠে আসবে। সুতরাং প্রয়োজন অন্তত এবারে অন্তত কড়া পদক্ষেপ নেওয়া। পুলিশ কি পদক্ষেপ নেবে সেদিকে আমার নজর থাকবে, নজর রাখুন আপনারাও। নমস্কার।